নেপালকে বাংলাদেশ হতে দেব না। সেই তথাকথিত জেনজিদের আন্দোলনে সরকার যদি বদল হয় তার পরিণতি কি দাঁড়ায় সেটা নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধান সুশীলা কার্কি ভালোভাবেই টের পাচ্ছেন। তাই তিনি বলছেন যে নেপালকে বাংলাদেশ হতে দেব না। কত বড় কথা বুঝতে পারছেন দর্শক? তার মানে একটা তিক্ত অভিজ্ঞতা তার, এবং বলছেন যে বাংলাদেশের সরকারও যেভাবে মানে রাজনৈতিক দল এবং তরুণদের নানামুখী চাপের মধ্যে একটা বেসামাল অবস্থা, কাজ করতে পারছে না, ঠিক একই অবস্থা তার। একটা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। তিনি বর্তমান সরকারের উপর, অর্থাৎ তার সরকারের উপর রাজনৈতিক দল এবং তরুণ প্রজন্মের ক্রমাগত চাপের কঠোর সমালোচনা করেন। তিনি বলছেন যে সুশীলা কার্কি বর্তমান অন্তর্বর্তী সরকারকে একটা আকস্মিক ঝড়ের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলছেন রাজনৈতিক দলগুলো আমাদের কঠোর সমালোচনা করছে, কেউ কেউ প্রতিদিন সরকার ছাড়ার হুমকি দিচ্ছে, জেনজি তরুণরাও প্রতিদিন বলছে আজ ছাড়ো কাল ছাড়ো, কিন্তু সরকার ছাড়ার অর্থ কি? কাজ করার সুযোগ দেওয়ার পর এখন সরে দাঁড়ানোর কথা বলে অপমান করা হচ্ছে, আক্ষেপ করে তিনি বলছেন। সুশীলা কার্কি বলছেন যে তরুণ সমাজ এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে ক্রমাগত কটু কথা এবং গালিগালাজ শুনছি। আমরা অনেকটা পেন্ডুলামের মতন হয়ে গেছি, মানে এ ধাক্কা দিচ্ছে ওইদিকে, ও ধাক্কা দিচ্ছে ওইদিকে, এরকম উল্লেখ করে তিনি বলছেন সব বাধা এবং অপমান সহ্য করে আমরা ধৈর্যের সঙ্গে কাজ করে যাচ্ছি। প্রায় 25 থেকে 30 জন জেনজি তরুণ এক একজন এক এক রকম দাবি নিয়ে আসছে, এবং যেখানেই যাচ্ছি কোথাও শান্তি পাচ্ছি না। তার প্রশাসন নেপালকে বাংলাদেশের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যেতে চায় বলে জানান তিনি। আমরা প্রতিশ্রুতিবদ্ধ যে নেপালকে বাংলাদেশ হতে দেব না, আমরা সেটি চাই না, বলেন সুশীলা কার্কি। দেখেন অবস্থা। সুশীলা কার্কি কিন্তু আগেই বুঝতে পারছে যে যাদের কারণে আজ পরিবর্তন, এটা তো কোনো সংগঠিত রাজনৈতিক শক্তি না। এখানে তরুণ মানে কি বিক্ষিপ্ত এক এক পক্ষের, বাংলাদেশে দেখেন না কত রকম ইনক্লাব মঞ্চ, তারপরে ওই যে এনসিপি মঞ্চ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নানা রকমের গ্রুপ, আরো অসংখ্য আছে। তারপর নতুন নতুন রাজনৈতিক দল, সব হলো মানে জুলাই অভ্যুত্থানের ফসল, জুলাই যোদ্ধা, আধিপত্যবাদ বিরোধী মঞ্চ, এরকম নানান রকম মানে কেন্দ্র গঠন করে সরকারকে ক্রমাগতভাবে চাপ দিচ্ছে এবং সহিংসতা চালাচ্ছে অব্যাহতভাবে। একটা জ্বালানো পোড়ানো বাড়ি আবার দফায় দফায় পোড়াচ্ছে, জ্বালাচ্ছে। এই যে বিশৃঙ্খল অবস্থা, যার কারণে আজকে কিন্তু ইফতেখারুজ্জামান সহ এরাও বলছেন যে যেই সংস্কারের নিয়ে তারা কাজ করছে সেই লক্ষ্য কোনোভাবেই বাস্তবায়িত হয়নি। গত 1-1.5 বছরে প্রশাসন আরো দুর্বল হয়েছে, পুলিশ আরো দুর্বল হয়েছে, মানে কোনো মৌলিক পরিবর্তন নেই। সেই ঘুষ, দুর্নীতি, অনিয়ম সবগুলো বাসা বেঁধে আছে। উপরন্তু একটা বিশৃঙ্খল একটা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের বদলে এখন সেনাবাহিনী লাগছে। তাহলে বোঝেন অবস্থা। তো সুশীলা কার্কি, আমি একদিক থেকে ডক্টর ইউনূসের থেকে বেশি মার্কস দেবো এই কারণে যে সুশীলা কার্কি বুঝতে পারছে যে একটা বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে সরকারের বিদায় ঘটছে, সুতরাং এটা বেশি দিন থাকা যাবে না। এই জন্য বলছে যে আমি 6 মাসের বেশি একদিনও থাকবো না। সাবেক প্রধান বিচারপতি সে নিজেই বুঝতে পারছে, আমাদের ডক্টর ইউনূস বুঝতে পারেননি। উনি মনে করছে বাহ, তরুণরা আছে, মানে লক্ষ লক্ষ তরুণ আমার পিছনে আছে, আমি চালাবো, রাজনৈতিক দলকে পাত্তা না দিলেও চলবে। পরে বুঝতে পারছে আরে রাজনৈতিক দল তো ছাড়া চলে না, কিন্তু ততক্ষণে তো অনেকগুলো কেন্দ্র তৈরি হয়ে গেছে। এখন বিএনপি জামাত ছাড়া চলতেছে না, মোট কথা। এখন কোন রকমে নির্বাচনটা পার করতে পারলেই বাঁচে। তো ফলে নেতৃত্ব ছাড়া, রাজনৈতিক সুনির্দিষ্ট লক্ষ্য ছাড়া এই ধরনের অভ্যুত্থান যে বুমেরাং হয়, সেটা বাংলাদেশ বড় প্রমাণ। বাংলাদেশের এখন কেউ জোর গলায় আমরা বলতে পারছি যে অসাধারণ একটা পরিবর্তন হয়েছে। কি পরিবর্তন হয়েছে? আগের এক ধরনের ফ্যাসিজম, এখন আর একটা নতুন ধরনের ফ্যাসিজম। এখন গান, সাংস্কৃতিক অনুষ্ঠান করা যাবে না, গান করা যাবে না, নাটক করা যাবে না, মুক্তভাবে কথা বলা যাবে না। ওই যে মনজুর আলম পান্না, দেখেন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে যে তারা হয়ে গেল আওয়ামী লীগের দোষর। এখন আপনি মানে যত বেশি স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা বলবেন, বলবে যে এই তো ভারতের দালাল, আওয়ামী লীগের দোষর। এই হলো পরিস্থিতি। দুইটা বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ দুইটা পত্রিকা অফিস পুরাই দিল। এই পরিবর্তন মানে ওই স্বাধীনতা তারা অর্জন করলো, আমরা কি করলাম?
আমরা কোথায় পেলাম? তাহলে আরেকটা ফ্যাসিজমের মধ্যে আমরা পড়লাম, এবং এই ফ্যাসিজমের কোনো মা বাপ নেই, দায়বদ্ধতা নেই, জবাবদিহিতা নেই। আগে যে কোনো কিছু করলে শেখ হাসিনাকে দায়ী করা যেত, এখন কাকে করবেন? ইউনূস সরকার। ইউনূস সরকার বললো যে আমার তো কিছু নেই, তোমাদের মিলেই তো আমার সরকার, তো তোমরাই তো করতেছো। একটা ভয়ঙ্কর একটা বিশৃঙ্খল পরিস্থিতি, যেটা এখন সুশীলা কার্কিও টের পাচ্ছে, যে এই তরুণদের মাধ্যমে যে একটা পরিবর্তন হওয়ার পর যে একটা বিশৃঙ্খল অবস্থা, এই বিশৃঙ্খল অবস্থার শিকার সুশীলা কার্কিও। তিনিও বাংলাদেশের পরিস্থিতি এই জন্য বলতেছে যে বাংলাদেশের মতন হইতে দেব না, তুলনামূলকভাবে কঠোর অবস্থান আছে। এখন দেখা যাক শেষ পর্যন্ত সুশীলা কার্কির জয় হয় নাকি ডক্টর মোহাম্মদ ইউনূসের জয় হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।